আমি অরূপ আর আমার ওয়াইফ প্রিয়াঙ্কা আমরা আবার বেরিয়ে পড়েছি জঙ্গলে। আর এবার আমাদের গন্তব্য হলো প্রথমে মহারাষ্ট্রের পেন জঙ্গল, তারপর সেখান থেকে মধ্যপ্রদেশের কানহা জঙ্গল। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, তাই আমাদের অনেক বন্ধু বান্ধবী আছেন যারা বাংলা ঠিকমতো বোঝেন না, অথচ তাদেরও ইচ্ছা হয় আমাদের এই জঙ্গল অভিযানের অংশ হতে। তাই তাদের জন্য এই ভিডিওর একটি ভার্সন আমরা হিন্দিতে বানিয়েছি। আপনারা অনেকেই হয়তো জানেন আমরা এই ভিডিওগুলি মূলত বানাই নিজেদের জন্য, যাতে ভবিষ্যতে এই স্মৃতিগুলি ফিরে দেখতে পারি। তাই এই ভার্সনটি রেকর্ড করছি বাংলাতে, আর যারা বাংলায় এই ভিডিওটি দেখতে চান তারা দেখে নিতেই পারেন। এবার আমাদের প্ল্যান হলো প্রথমে পেঞ্চেস, সিল্লারি আর কুরসাপার গেটে কিছু সাফারি করা, তারপর সেখান থেকে সোজা চলে যাওয়া কানহাতে কানহা জোন, কিসলি জোন এবং মুক্কি জোনে সাফারি করে ফিরে আসা ব্যাঙ্গালোরে। তাহলে ফিরে যাই একটু আগে। অন্যান্য বারের মতোই এবারের গল্পও আমাদের শুরু হয়েছে নাগপুর এয়ারপোর্ট থেকে। আমরা নাগপুর এয়ারপোর্টে পৌঁছালাম। নাগপুর এয়ারপোর্টে পৌঁছে বেল্ট থেকে লাগেজ কালেক্ট করে আমরা চড়ে বসলাম জগদীশ চালপেজির গাড়িতে। আমরা যখনই নাগপুর আসি ওনার কাছ থেকেই আমরা গাড়ি বুক করে থাকি। হ্যাঁ, হয়ে গেছে, বাস এইটুকুনি, এই তো। স্ক্রিনে দেওয়া থাকলো ওনার নাম্বার। নাগপুরের বর্তমান তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি। এয়ারপোর্ট থেকে বাইরে এসে একটু তো ভয় লাগা শুরু হয়েছিল যে এই এত গরমে আমরা দুপুরবেলায় সাফারিগুলো করব কিভাবে। তারপরে আমাদের সমস্ত চিন্তাভাবনা আমরা ছেড়ে দিলাম জঙ্গলের হাতেই। যা হবে যেভাবে হবে দেখা যাবে। আর মেন রোড থেকে এবার আমরা বাঁক নিলাম সিল্লারি গেটের দিকে। একটু এগোতে না এগোতেই শুরু হয়ে গেল জঙ্গলের বাফার জোন। স্থানীয় মানুষেরা বলেন যে এই রাস্তাতেই নাকি অনেক সময় বাঘের দেখা পাওয়া যায়, আর জঙ্গলের অন্যান্য বন্য পশু প্রাণীর দেখা তো প্রায়ই মেলে এখানে। প্রতিবার জঙ্গলে আসার এই আনন্দ বলে ব্যাখ্যা করা যায় না। ইটকাট পাথরের জঙ্গল অর্থাৎ শহর থেকে বেরিয়ে আমরা যখন আসল জঙ্গলে প্রবেশ করি, তখনই যেন মনে হয় আমাদের সমস্ত টেনশন, আমাদের সমস্ত চিন্তা এই জঙ্গলের বড় বড় গাছের ছায়ার মাঝে কোথায় যেন লুকিয়ে পড়েছে। এই শান্ত পরিবেশ, এই নিস্তব্ধতার মাঝে আমরা শুধু একা। অবশ্য একা বলাটা একটু ভুল। সঙ্গে আছে গাছ থেকে ঝরে পড়া পাতার শব্দ, সঙ্গে আছে ঝিঝির একটানা আওয়াজ, আর সঙ্গে আছে দূর থেকে কোনো হরিণ বা লাঙ্গুরের অ্যালার্ম কলস। আপনি যদি জঙ্গলের এই নেশায় একবার আসক্ত হয়ে পড়েন, তাহলে জঙ্গল কিন্তু বারবার ডেকে আনবে নিজের কাছে। যাই হোক, এবার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সৃষ্টি জঙ্গল হোমসে। আমাদের পরবর্তী 3 দিনের ঠিকানা এই রিসর্টটি। মেন রোড থেকে 100-150 মিটার মতো কাঁচা মাটির রাস্তা, আর তারপরেই আপনারা পৌঁছে যাবেন এই ছোট্ট সুন্দর রিসর্টটিতে। চলুন লাঞ্চ করতে যাওয়ার আগে একটা ছোট্ট ওভারভিউ দিয়ে নিই এই সৃষ্টি জঙ্গল হোমসের। ঢুকেই পেয়ে যাবেন এই সুইমিং পুলটি ওপেন ডাইনিং এর ঠিক পাশেই। স্যার আমায় বোঝাচ্ছিলেন এই রিসর্টের একটি অন্যতম প্রধান অ্যাট্রাকশন। এই প্রচণ্ড গরমে পাখিদের জল খাওয়ার জন্য এনারা ছোট ছোট ওয়াটার পট রেখে দিয়েছেন,
আর সেখানে সারা দিন ধরে প্রচুর বিভিন্ন প্রজাতির পাখি এসে বসে জল খাওয়ার জন্য। আপনি যদি বার্ডিং পছন্দ করেন তাহলে এর থেকে ভালো জায়গা মনে হয় আর কিছু হবে না। আর এই কটেজটিতেই পরবর্তী 3 দিন আমরা আস্তানা গাড়ব। বাইরেই বেশ বড়সড় একটা সিটিং স্পেস। আর এই কটেজটির ঘর এত বড় ছিল যে 4-5 জন অনায়াসে এখানে থাকতে পারবে। সাথে পরিষ্কার বিছানা, জল গরম করার জন্য কেটেল, একটি বড় ওয়ার্ডরোব এবং বাথরুমের বাইরে আলাদা করে একটি বেসিনও ছিল। বাথরুমটিও বেশ বড় এবং খুব ভালোভাবে মেনটেন্ড। জঙ্গলের একেবারে মাঝামাঝি বলে ইলেকট্রিসিটির একটু অসুবিধা এখানে ফেস করতে পারেন, যদিও এনাদের কাছে ব্যাকআপ আছে। আর একটি অসুবিধা ফেস করতে পারেন, তা হলো পোকামাকড়ের। তাই আপনাদের সঙ্গে যদি কোনো বাচ্চা থাকে সেই দিকে একটু ভালোভাবে লক্ষ্য রাখা প্রয়োজন। আর এই পেছন দিকে যে জঙ্গল দেখছেন তা বাফার জোনের মধ্যে পড়ে। আর শুনতে পেলাম T90 নামের একটি বড় মেল বাঘ মাঝে মধ্যেই এখান দিয়ে যাতায়াত করে, তার দর্শনও নাকি প্রায়ই পাওয়া যায়। এখানে এসে আমাদের দুজনকে সবথেকে বেশি ইমপ্রেস করেছিল যে জিনিসটা, তা হলো এখানকার নিস্তব্ধতা এবং শান্ত পরিবেশ। এটি একটি অন্যতম প্রধান কারণ যার জন্য জঙ্গলে আমরা বারবার ছুটে আসি। ডাল, পনির, মিক্সড ভেজ সবজি আর রুটি দিয়ে লাঞ্চ করতে করতে একটু বার্ড ফটোগ্রাফিও করে নিলাম। এবার চলুন কিছু পাখির সঙ্গে পরিচয় করা যাক। কালো সাদা রঙের এই সুন্দর দেখতে পাখিটির নাম ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন, বা বাংলায় আমরা বলি দোয়েল পাখি। জানিয়ে রাখি, বাংলাদেশের জাতীয় পাখি কিন্তু এই দোয়েল পাখি। আর এই পাখির অন্যতম বৈশিষ্ট্য হলো এর সুরেলা গলা। সাথে অন্য পাখিদেরও গলা নকল করতে এই দোয়েল পাখি কিন্তু বেশ পারদর্শী। আর এই যে জোড়াটিকে দেখছেন, এরা হলো একটি রেড ভেন্টেড বুলবুলের জোড়া। সাধারণভাবে এই পাখি জোড়াতেই দেখা যায়। এশিয়ার বিভিন্ন দেশে এদের প্রচুর সংখ্যায় দেখা যায়। এরা কিন্তু শহর বা জঙ্গল দু জায়গাতেই থাকতেই অভ্যস্ত। আর এই রেড ভেন্টেড বুলবুলটি কিছু হয়তো পোকামাকড়ের আশায় এই নলের কাছে চলে এসছে। আর এই পাখিটির নাম হলো প্লাম হেডেড প্যারাকিট। এরাও সাধারণত জোড়াতেই থাকতে পছন্দ করে। এদের মেল প্যারাকিটের মাথাটি একটু লাল রঙের আর ফিমেল প্যারাকিটের মাথাটি একটু গ্রে কালারের হয়। আর এখানে দুটি ব্ল্যাক ড্রঙ্গো সুইমিং পুলের জলের মাঝে খেলা করছে। আর এই ছোট্ট চঞ্চল পাখিটির নাম হলো অ্যাশিপ্রিনিয়া। দেখতে ছোট হলেও এরা কিন্তু বেশ চঞ্চল, কোনো এক জায়গাতেই একভাবে বসে থাকতে পছন্দ করে না। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বিভিন্ন দেশে যেমন ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় এদের দেখা পাওয়া যায়। আর এই পাখিটি হলো র্যাকেট টেল ড্রঙ্গো। লেজের দুপাশের দুটি ফেদার র্যাকেটের মতো দুলতে থাকে বলেই এই নামকরণ হয়েছে। আর মূলত সবুজ রঙের এই অদ্ভুত সুন্দর পাখিটির নাম হলো জেডন স্লিপ বার্ড। এদের বলা হয় মাস্টার অফ ক্যামোফ্লাজ। এই সবুজ রঙের শরীর নিয়ে এরা গাছের পাতার মধ্যে এমনভাবে মিশে থাকতে পারে যে এদের খুঁজে পাওয়াই দুষ্কর হয়। ভারত এবং শ্রীলঙ্কাতেই দেখা পাওয়া যায় এই পাখিটির। দুপুরে রেস্টের পরে আমি আর প্রিয়াঙ্কা বেরোলাম এই প্রপার্টিটা একটু ঘুরে দেখতে। এই প্রপার্টি ওন এবং দেখাশোনা করে হর্ষ। নাগপুরের এই ইয়ং ছেলেটি জঙ্গলকে খুব ভালোবাসে আর সাথে তার প্যাশন হলো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। তাই নিজের পছন্দ মতো এই ছোট্ট সুন্দর রিসর্টটিকে সাজিয়ে রেখেছে সে। আর বাকি এখানকার সমস্ত এমপ্লয়ি খুবই হেল্পফুল।
যে কোনো রকম প্রয়োজনের জন্যই আপনার সাহায্যে তারা সবসময় এগিয়ে আসবে। আর এখানকার খাওয়া দাওয়াও আমাদের অন্তত লেগেছে খুবই টেস্টি এবং হোমলি। আমি হর্ষের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যদি আপনাদের কোনো প্রয়োজন হয় ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আজ একটু রেস্টের পর কাল থেকে আমাদের সাফারি শুরু হয়ে যাবে। কাল আমরা যাব খুরসাপাড়ে সাফারি করতে। এর ঠিক 1 মাস আগেও খুরসাপাড়ে একটি সাফারি করার অভিজ্ঞতা আমাদের হয়েছে। সেদিন এফ মার্ক নামের একটি টাইগ্রেসকে দেখলেও মিস করে গিয়েছিলাম বিন্দু, বিটু বা তার বাচ্চাদের। দেখা যাক এবার ভাগ্যে কি আছে। বিকেলবেলা রিফ্রেশমেন্ট, এই গরমে বাটার মিল্ক। চা কফির অপশান ছিল, আমরা প্রেফার করলাম বাটার মিল্কে। যা গরম! কালকে সাফারি নিয়ে তোমার কি বক্তব্য? কালকে সাফারি নিয়ে বক্তব্য হচ্ছে, এই গরমের মধ্যে 14টা সাফারি করতে এসেছি। প্রথমে সিলারি, তারপরে খুরসাপাড়, তারপরে কানহা, কিসলি, মুক্তি, কিছু বাদ দেবো না। যদি ভাগ্য খারাপ হয় তাহলে খুব ভাগ্য খারাপ হবে, ভালো হলে তো ভালো হবেই। কালকে খুরসাপাড়ে বিটু অ্যান্ড কাপস হোপফুলি দেখা যাক। হোপ ফর দ্য বেস্ট। এবার সময় হয়ে গেছে ডিনারের, কারণ আজ রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। কাল ভোর ভোর বেরিয়ে যাব খুরসাপাড়ে সাফারি করতে। এখান থেকে পৌঁছতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা। রুটি, চিকেন কারি আর দই দিয়ে ডিনার করতে করতে আপনাদের কাছে আজ বিদায় নেব। পরের এপিসোডে আবার ফিরে আসব আমাদের সাফারির সমস্ত রকম এক্সপিরিয়েন্স নিয়ে। আর ততক্ষণের জন্য গুড নাইট, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।